আন্তর্জাতিক স্তর জুড়ে এখন একটাই চর্চা, কেন আমেরিকার থেকে বাংকার বোমা চাইলো ইসরায়েল। কালকে ইসরায়েলের পক্ষ থেকে অফিসিয়ালি স্বীকার করা হয়েছে তারা আমেরিকার থেকে বাংকার বোমা চেয়েছে। দেখুন, অনেক সম্ভাবনা কিন্তু উঠে আসছে। আজকে আমি দুটো সম্ভাবনার সামনে আপনাদেরকে দাঁড় করাবো এবং আপনারা ডিসাইড করবেন হঠাৎ করে এই যুদ্ধের পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে হলো কেন এবং এবার ইসরায়েল কি ভাবছে। দেখুন, কালকে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার একটি টুইট করেছিলেন, সেখানে লেখাছিলেন তিনি লিখেছিলেন আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ খামেনির উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছিলেন অবিলম্বে সারেন্ডার করতে হবে, ইরান যেন এই যুদ্ধ বন্ধ করে এবং নিউক্লিয়ার টক্সে ফিরে আসে। এইবার সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো এখন কিন্তু নিউক্লিয়ার ফেসিলিটি নিয়ে চর্চাটা অনেকটা পিছনের দিকে চলে গেছে, বরং ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, একাধিক হাবিজাবি কর্মকাণ্ড আমাদের সামনে অনেক বেশি কিন্তু উঠে আসছে। তবে ইসরায়েল এবার যে পদক্ষেপ নিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ইসরায়েলের ভিতরে কিন্তু এখনো ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে, এই রকম একটা মানসিকতা দেখা যাচ্ছে। কেন বাংকার বোমা চেয়েছে? বাংকার বোমা তো সত্যি ইসরায়েলের প্রয়োজন নেই, ইসরায়েলকে আমেরিকা যে সকল অস্ত্রশস্ত্র দিয়েছে সেটাই যথেষ্ট, কিন্তু বাংকার বোমার একটা আলাদা গুরুত্ব আছে। বাংকার বোমা মাটির এমন জায়গায় যেতে পারে তা আধুনিক ব্যালিস্টিক মিসাইলও যেতে পারে না। এইখানটাই কিন্তু ইসরায়েল বারবার সমস্যায় পড়ছেন। ইরানের যদি নিউক্লিয়ার ফেসিলিটি গুলো নিয়ে আপনারা আলোচনা করেন, দেখবেন এমন একটি নিউক্লিয়ার ফেসিলিটি ইরান বানিয়েছে যা পাহাড়ের অনেক নিচে, মাটির অনেক গভীরে, প্রায় 8 থেকে 9 মিটার নিচে মাটির। ফলে কোনো মিসাইল বা কোনো শক্তি সেই নিউক্লিয়ার ফেসিলিটিকে কিন্তু কোনোভাবেই ধ্বংস করতে পারছে না, যা ইসরায়েল এখন ধ্বংস করতে চাইছে বলে মনে করছেন। ফোর্দো নিউক্লিয়ার ফেসিলিটি, আপাতত 2-3 দিন ধরে ফোর্দো নামটা আপনারা অনেক বেশি শুনবেন, কারণ এই ফোর্দোকে কেন্দ্র করেই এখন ইরান এবং ইসরায়েলের সব সমীকরণ কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। ইসরায়েল কিন্তু বাকি নিউক্লিয়ার ফেসিলিটি গুলো, যেমন নারতাজ নিউক্লিয়ার ফেসিলিটিটা ধ্বংস করতে পেরেছে, একটা অ্যাটাক করতে পেরেছে অন্তত, কিন্তু ফোর্দো অব্দি পৌঁছাতে পারেনি, কারণ এটি পাহাড়ের নিচে অবস্থান করছে এবং এই ফোর্দোকে কেন্দ্র করে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এতটাই শক্তিশালী করে তারা ইনস্টল করেছে যে কোনোভাবে ইসরায়েলের পক্ষে মাটির তলায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। আর এই ফোর্দোকেই বলা হয় হার্ট অফ নিউক্লিয়ার ফেসিলিটি অফ ইরান, অর্থাৎ নিউক্লিয়ার ফেসিলিটির হৃৎপিণ্ড। অনেকে অনুমান করছেন এই ফোর্দোতেই 60% এনরিচমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এমনকি 1 থেকে 2 মাসের মধ্যে তারা 90% এনরিচমেন্ট করে ফেলবেন এবং নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে ফেলবেন। এখন আমেরিকা বলেছে যে কোনোভাবেই এই এনরিচমেন্ট 5%, 3 to 5%-এর উপরে করা যাবে না, মেডিকেল পারপাসে তোমরা 20% করতেই পারো। কিন্তু বিভিন্ন তথ্য মারফত যেগুলো সামনে এসছে তা হলো ফোর্দো নিউক্লিয়ার ফেসিলিটিতে এই এনরিচমেন্ট ইরান 60%-এর বেশি করে ফেলেছে, আর কিছুদিনের মধ্যেই 90% যদি করে ফেলে তাহলে নিউক্লিয়ার শক্তিশালী বোম কিন্তু তারা তাদের মাটিতেই তৈরি করতে পারবে। এখন ইসরায়েলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ফোর্দো নিউক্লিয়ার ফেসিলিটিটাকে ধ্বংস করে দেওয়া, এবং এর জন্য সাহায্য প্রয়োজন আছে আমেরিকার, কারণ আমেরিকার কাছে এমন এক অস্ত্র আছে যা আন্তর্জাতিক স্তরে কারো কাছে নেই। এমনকি আমেরিকা এই ধরনের অস্ত্র পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রকে বিক্রিও করে না, কারণ তাদের কাছে যে সংখ্যায় এটি আছে তা হলো মাত্র 20টি। ফলে এটা কিন্তু তাদের যুদ্ধের জন্য ব্যবহার করব এই মানসিকতা থেকে কিন্তু ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়েছে। নিউক্লিয়ার ফেসিলিটিকে ধ্বংস করার জন্য এবার এই বাংকার বোমাকে চাইছে ইসরায়েল, এমনকি সরকারি তারা বিবৃতি দিয়ে বলেছে আমাদের বাংকার ব্লাস্টার বোম প্রয়োজন, আমরা যেন মাটির তলা অব্দি পৌঁছে যেতে পারি এবং ফোর্দো নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করতে পারি। এই বোমটা কি আপনাকে ছোট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, বর্তমানে এই বোমের যে ওয়েট আছে তা হলো 4000 থেকে 30,000 পাউন্ড অব্দি এই বোম, অর্থাৎ অত্যন্ত ভারী একটি বোমা, যা উপর থেকে যদি ফেলেন এমন জায়গায় চলে যাবে যা অন্য কোনো অস্ত্র যেতে পারে না। এই বোমের 3টে আলাদা আলাদা স্তর আছে। প্রথম স্তরটি 4000 পাউন্ড ভারী, শেষ স্তর সব থেকে হাই প্রোফাইল বোমাটি প্রায় 30,000 পাউন্ড কিন্তু ভারী, এবং এটি মাটির 2000 ফিট 2000 ফুট তলায় চলে যেতে পারে। এবার আপনারা বুঝতে পারছেন 2000 ফুট তলায় চলে যাওয়া মানে এর এফেক্টিভনেস অন্য অস্ত্রের থেকে কয়েক গুণ কিন্তু বেশি। এই মুহূর্তে যে ডিফেন্স সিস্টেম ইরান ফোর্দো নিউক্লিয়ার সাইটকে কেন্দ্র করে তৈরি করেছে তা ভাঙা কিন্তু কার্যত অসম্ভব হয়ে যাচ্ছে, এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার তৈরি B2 স্টিল বোম্বার এখানে ইরানের প্রয়োজন, ইসরায়েলের প্রয়োজন। এই B2 স্টিল বোম্বার থেকে এই বোমা যদি ফেলা হয় তাহলে ফোর্দো নিউক্লিয়ার সাইট 1 মিনিটে ধ্বংস হয়ে যেতে পারে।
এবার দেখুন B2 স্টিল, এই যে আমি যে পার্টিকুলার যন্ত্রের কথা বলছি, যে পার্টিকুলার অস্ত্রের কথা বলছি, তা কিন্তু শুধুমাত্র আমেরিকার কাছে আছে। এবং B2 স্টিল বোম্বার থেকেই এই বোমটা কিন্তু ফেলা হয়, যার ওজন প্রায় 40,000 পাউন্ডের কাছাকাছি। 30,000 পাউন্ড সরকারি বলে, অনেকে বলেন 40,000 পাউন্ডের কাছাকাছি এর ওজন। এটি প্রথম তৈরি করা হয়েছিল আমেরিকার এয়ারফোর্সের দ্বারা, এবং এটি কিন্তু সম্পূর্ণভাবে ডিজাইন করেছিল বোয়িং কোম্পানি। যে বোয়িং নিয়ে বর্তমানে এত হইচই, সেই বোয়িং কিন্তু এটি ডিজাইন করেন। অর্থাৎ এই বোমকে ফেলার জন্য একমাত্র B2 স্টিল বোম্বার, ফাইটার জেটের মতো দেখতে কিন্তু ফাইটার জেটের থেকে অনেক বেশি শক্তিশালী এই ধরনের মেকানিজমই কিন্তু প্রয়োজন আছে, যা আমেরিকা কিন্তু তৈরি করেছিল। এটি জিপিএস দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং এটি উপর থেকে যদি ফেলা যায় তাহলে একদম বাংকার্স অব্দি ঢুকে যাবে, এবং যা প্রতিহত করার ক্ষমতা কিন্তু কারোর কাছে এই মুহূর্তে নেই। পাশাপাশি 2000 সালে আমেরিকা প্রথম রিয়েলাইজ করে তাদের এই ধরনের বাংকার বোমা তৈরি করতে হবে, এবং বাংকার বোমাকে ফেলার জন্য B2 স্টিল ফাইটার জেট টাইপের একটি উড়োজাহাজ তৈরি করতে হবে, যা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 2000 সালে প্রথম এই পুরো প্রক্রিয়াটি তৈরি করার সূচনা হয় আমেরিকাতে, যদিও পরবর্তীকালে টেকনিক্যাল ইস্যু এবং ফিনান্সিয়াল সাপোর্ট না পাওয়ার জন্য এই পুরো প্রক্রিয়াটা কিন্তু বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে যখন ইরাকের সঙ্গে আমেরিকার যুদ্ধ লাগবে, এই পরিস্থিতি তৈরি হয়েছিল, ইরাকে যখন আমেরিকা ঢুকে যায়, সেই 2003 সালে আমেরিকার ডিফেন্স থ্রেট রিডাকশন এজেন্সি অর্থাৎ DTRA, এই সংস্থা কিন্তু ফের একবার বাংকার ব্লাস্ট বোমা এবং স্টিল এই যে বোম্বার্স তা কিন্তু তৈরি করার উদ্যোগ নেয়। প্রথমবারের জন্য এই পুরো পদ্ধতিটা টেস্ট করা হয় 2004 সালে। এটির আলাদা আলাদা ভ্যারিয়েন্ট আছে। প্রথম ভ্যারিয়েন্ট কি, GBU-57BS। এটি প্রথমবারের জন্য টেস্টিং করা হয় 2007 সালে। এই টেস্টিংটি কিন্তু করা হয়েছিল নিউ মেক্সিকোতে। 2008 থেকে 2010 বারংবার বিভিন্ন জায়গায় এই বাংকার বোমাকে স্টেলড বোম্বার্স দিয়ে ফেলে টেস্ট করা হয়েছে, এবং 2011 সালে US এয়ারফোর্সের হাতে এই বোমাকে কিন্তু অফিসিয়ালি তুলে দেওয়া হয়। এর যে দৈর্ঘ্য যদি দেখেন, মানে এই স্টিলড বোম্বার্সের দৈর্ঘ্য যদি দেখেন, দেখবেন 20 ফিট দৈর্ঘ্যে, প্রস্থ হলো প্রায় 32 ইঞ্চির কাছাকাছি। অর্থাৎ অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র, যা US এর কাছে আছে, এবং US এর কাছে থাকার পরে US এটিকে অন্য রাষ্ট্রের হাতে আর দিচ্ছেও না। 2015 থেকে 2025 এই 10 বছরে মাত্র 20টি স্টিল বোম্বার্স কিন্তু এই মুহূর্তে আমেরিকার কাছে আছে। অর্থাৎ আমেরিকা এই বোম্বার্স ব্যবহার করার পারমিশন ইসরায়েলকে দেবে কি দেবে না, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পাশাপাশি এই মুহূর্তে ইসরায়েলের টার্গেটটা কি? উত্তর কিন্তু শুধু নিউক্লিয়ার সাইট নয়, খামেনি অলসো। কারণ ইসরায়েলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে খামেনিকে তারা শেষ করতে চায়। খামেনি কোথায় আছে আমেরিকাও জানে। ফলে আলটিমেটলি এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হয় তা দেখার জন্য অধীর আগ্রহে আন্তর্জাতিক স্তর অপেক্ষা করবে। কিন্তু এই যে যুদ্ধের প্লট পরিবর্তন বারংবার হচ্ছে, তা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর বার্তা নিয়ে আসছে। কারণ এই ব্লাস্টার বাংকার্স বোমা যদি ব্যবহার করার পারমিশন ইসরায়েল আমেরিকার থেকে পায়, তাহলে কিন্তু বড় সড়ো এক বিশ্বযুদ্ধের সংকেত অলরেডি কিন্তু যেভাবে লেগে গেছে, তা কিন্তু কনভার্ট হবে বিশ্বযুদ্ধে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।